প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, ভারত পাকিস্তানের মধ্যে যা হচ্ছে সেসব তো দেখছেন। অনেক মিডিয়া অনেক সব খবর দেখাচ্ছে, আবার কিছু ফেক খবরও সব বাজারে ছড়াচ্ছে। আমরা চেষ্টা করছি সত্যটা কি, কোন ইকুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, কি হতে পারে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, পাকিস্তান কেমন, এইসবগুলো জানার চেষ্টা করছি। আর সেসব জানার জন্যে যারা ছিলেন সীমান্তে, যারা কাজ করেছেন, একটা সময়ে দেশের দায়িত্ব পালন করেছেন, তাদের সঙ্গেও যোগাযোগ রাখছি। তো এই মুহূর্তে আমি দর্শক আপনাদের সামনে সরাসরি কথা বলবো। ব্রিগেডিয়ার দাস, দেবাশিস দাস দেখতে পাচ্ছেন অনলাইনে রয়েছেন। আমি একটু জানবো এবং আপনাদেরকেও জানাবো, ডিরেক্টলি আপনাদের সামনে চর্চা করব। ব্রিগেডিয়ার দাস, আপনাকে অনেকদিন পর আরামবাগ টিভিতে নিলাম। আপনি এমন একজন মানুষ, আপনি তো শুধু যে ওখানে কাজ করেছেন কাশ্মীরে সেটা না, আপনি বই লিখেছেন। আপনার লেখার মধ্য দিয়েও আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবং দেখছি আপনি প্রত্যেক দিন টিভিতে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন। আমার যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যেও কিছু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই। আহ প্রথমে বলুন, আপনি কতটা উদ্বেগে রয়েছেন এই পরিস্থিতি নিয়ে? রফিকুল, আপনার সাথে কথা বলে ভিডিওর মাধ্যমে ভালো লাগছে। এবং এর ইতিমধ্যে আপনার চ্যানেল অনেক অনেক বেড়েছে এবং আপনি খুব ভালো কাজ করছেন, কঠিন পরিশ্রম করছেন, ভালো লাগছে। এবং আপনাকে এবং আপনার দর্শকদের অনেক শুভেচ্ছা। এবার বলি, উদ্বেগের মধ্যে তো একেবারেই নেই দাদা, মনের আনন্দে আছি। এই শয়তানগুলো যেগুলো করবার চেষ্টা করছিল, এবার তাদেরকে ব্যবস্থা নিচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থা, আমাদের রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, আমাদের কূটনৈতিক শক্তি এবং আমাদের সামাজিক শক্তি এক হয়ে এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং এইটা তো আনন্দের সময়। আমি তো রোজ সন্ধ্যাবেলা আনন্দ করছি এবং ভাবছি যে কবে আমি আরো আরো ভালো খবর পাবো। মানে আর্মির লোকেরা কি সব এইরকমই হন নাকি? মানুষ তো ভাবছেন যে আর্মিতে যারা আছেন তারা কতটা টেনশনে আছেন, তাদের পরিবার বর্গ আছে, আর আপনারা বলছেন জাস্ট অ্যাজ এ মানে গেম, মানে লড়াইয়ে আছেন। মানে আপনাদের মধ্যে কোনো ভয় কাজ করে না যখন থাকেন ওখানে? রফিকুল, ভয় হয় না এরকম মানুষ নেই। আমি নিজে বহুবার মৃত্যুর মুখে সামনাসামনি করেছি, সেটা কার্গিল যুদ্ধে এবং অ্যান্টি টেররিজম অপারেশনে। বাট যখন আমরা কাজটা করি, যে কোনো মানুষ, যে কোনো সিপাই, যে কোনো জেনারেল, যে কোনো কর্নেল, যে কোনো ক্যাপ্টেন, হাবিলদার, যে র্যাঙ্কেরই হোক, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা তখন কিছু জিনিস অফ করে যায়। যেমন দয়া অফ করে দিই, মায়া মমতা অফ করে দিই, পিছু টান অফ করে দিই, রাগ অফ করে দিই। আমাদের একটুও রাগ নেই পাকিস্তানের ওপর। এখন এখন যারা সৈন্যরা ওখানে আছে তারা অন করে দিয়েছে ডিউটি, আর অন করে দিয়েছে ওই ওয়েপেন্স এর সিস্টেমটা। এন্ড আস্তে আস্তে তাদের ডিউটিটা তারা করবে, বিনা রাগে করবে, বিনা রাগে আরাম করে করে করবে। আচ্ছা, পরিবারের লোকেদের কথা ভাবাই না যে আপনারা যুদ্ধে যাচ্ছেন, আবার ফিরতে পারবেন কিনা? মানে এটা এটা কিভাবে নিজেদেরকে তৈরি করেন আমার খুব জানার ইচ্ছে। আমরা যেমন একটা কোথাও কিছু গন্ডগোল হলে ভাবি পরিবারের লোক চিন্তা করছে, রাস্তাতে বাইক নিয়ে বের হলেও আমাদেরকে ভাবতে হয়। আপনারা কি করে নিজেদেরকে স্টেবল রাখেন ওইসব দিক দিয়ে? চলো, তোমাকে আমি একটা সত্যি কথা বলি, যেটা কোনোদিন কোনো মিডিয়াতে বলিনি। আমি তো কলকাতার মানে গলির থেকে বেরিয়ে আর্মিতে গিয়েছিলাম। তার আগে এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পড়াশোনা করেছি। ওখানে যাওয়ার পরে না, মানুষ এমন এমন পেয়েছি, এমন এমন অফিসার, এমন এমন জওয়ান, তারা পুরো মানে 24 ক্যারেট। আমার তো পদাতিক সৈন্যবাহিনী, একদম মানে লড়াই করবার ডিপার্টমেন্টে ছিলাম। তো তাদের সঙ্গে এসে এসে আমরা তামা পেট্রোলরাও না একটু একটু 18 ক্যারেট হয়ে গেছি, বুঝলে তো। আমার সত্যি পিছুটান হয়নি। আমরা কার্গিল যুদ্ধে মানে আমি তো একটা মানুষকে দেখিনি যে বাড়ির কথা চিন্তা করছে। উল্টে একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে তখন আমি তো তখন ইয়াং ছিলাম, মেজর ছিলাম। আজ থেকে অনেক বছর আগের কথা, প্রায় 18 বছর আগের কথা। তখন যারা আমাদের মতো রিটায়ার্ড লোক ছিল, যারা 10 বছর 15 বছর হয়ে গেছে রিটায়ার করেছে, জওয়ান অফিসার, তারা এসে আমাদের ঝামেলা করছে যে তারাও নাকি আমাদের সাথে যুদ্ধ যাবে। বলি, আরে আপনারা পেনশন খাচ্ছেন, আপনারা কেন এসে বলে না না আমরা আলু কাটবো, আমরা তোমাদের সাথে যাব, ব্যাটালিয়ন যুদ্ধে যাচ্ছে তো আমরা কি করে থাকবো। এবং আমি জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে ছিলাম আমি জীবনে। এবং জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির জওয়ান যারা, তারা তো ওখানকারই লোকাল লোক, তারা রিটায়ার হয়ে গেছে। তারা সব ছেলে এসে তাদের সামলানো, তাদের ফেরত পাঠানো হাতে পায়ে ধরে, সে এক বিরাট বিড়ম্বনা। তো এটা হচ্ছে সেনাবাহিনী।
বিপদের সময় এক হয়ে যায় সেনাবাহিনী, এবং দেশও এক হয়ে যায়, সেটাও বলতে হবে। তোমরাও সবাই এক হয়ে গেছো, প্রত্যেকটা মানুষ এক হয়ে গেছে। খুব ভালো লাগছে আপনাদের কথা শুনে। আমরা তো যেভাবে ভাবি, কিন্তু আপনারা যে মানসিকতায় তৈরি হয়ে যান, সত্যিই আপনাদেরকে কুর্নিশ জানানোর মতো। এবার আমি একটা বিষয় জানতে চাই, যা চলছে পরিস্থিতি, আপনার কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আজকে দেখছিলাম একটি মিডিয়াতে লাস্ট খবর, ওখানকার যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন ইশাক দার, তিনি নাকি বলেছেন যে ভারত যদি আহ লিখেছে যে ভারত, আমি 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 দর্শকদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনশটটা মিডিয়ার। উনি লিখেছে, মানে বলেছেন যে ভারত হামলা থামালে আমরাও ভেবে দেখব, বলছেন পাকিস্তানি বিদেশ মন্ত্রী। সংঘাতের আবহে ভিন্ন সুর ইসলামাবাদের তরফে। মানে এটা এটা নাকি একটা খবর মিডিয়াতে এসছে যে ভারত হামলা থামালে আমরাও ভেবে দেখবো, আবার বলছে ভেবে দেখবো। কি 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 ভাবছেন আপনি এটা এটা শুনে? দেখুন, প্রথম কথা, পাকিস্তানের ম্যাক্সিমাম মন্ত্রী এবং ম্যাক্সিমাম সিনিয়র আর্মি অফিসাররা বিদেশে কিনে রাখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে এই কথাটা বলেছি, এবং তারা বিদেশে পালিয়ে যায়। এর কিছুদিন আগে আরেকজন মন্ত্রী বলছিলেন, উনি বোধহয় কৃষি মন্ত্রী, যে আমি তো ইংল্যান্ড চলে যাব যেই যুদ্ধটা লাগবে। অলরেডি আমি শুনতে পেয়েছি পাকিস্তানের বেশ কিছু মন্ত্রী এবং আর্মি অফিসারদের বাচ্চারা, এরা কানাডা, ইউএস আর ইউরোপেতে এদের ফ্ল্যাট কেনা থাকে। এদের এদের এরা দেশটাকে ব্যবহার করে, এই টাকার স্রোতটাকে কিছুটা ভারত বিরোধী কাজ কারবারে ব্যবহার করবে, আর কিছুটা নিজেদের পকেটে ঢোকাবে। এবং আপনি যদি উল্টো দিকটা দেখেন, আমাদের আর্মি জেনারেলরা সবাই আশেপাশে, আমি যেখানে থাকি তার মধ্যেই তার আশেপাশেই দুজন আর্মি জেনারেল আছে। সেনা অধ্যক্ষ ছিলেন একজন এয়ারফোর্সের, আর একজন আর্মি, তাদের আপনারা টিভিতে দেখেনও, বাঙালি বলে আর কি দেখতে পারেন। তো সেই তারাও কিন্তু একদম সাধারণ ফ্ল্যাটে থাকেন। তো এইটা হচ্ছে ওদের মেইন ডিফেক্ট। দ্বিতীয় ডিফেক্ট হচ্ছে, পাকিস্তান সেনা প্রায় 50% টাইম তাদের দেশটাকে শাসন করেছে, এবং এইটাতে ওদের নেশা ধরে গেছে যে দেশ শাসন কি করে করব। তাই জন্য বারংবার ওরা যুদ্ধটা করতে চায় না, ওরা এই ছায়া যুদ্ধটা করতে চায়। টেরিস্ট পাঠাবে, নানান রকম ফন্দি ফিকির করবে, সে কার্গিল যুদ্ধ বলুন আর পহেলগাম অ্যাটাক বলুন, এবং সেইভাবে ভারতের সাথে করবে। এবং যদি ভারত এগিয়ে আসে, যেমন এইবার এগিয়ে এসছে, ভারতের ধৈর্যচ্যুতি ঘটেছে 2-3 বার, যেমন বালাকোটে হয়েছিল, যেমন সার্জিক্যাল স্ট্রাইকে হয়েছিল 2016 আর 2019-এ। এবার ভারতের ধৈর্যচ্যুতি ঘটে, আর ধৈর্যচ্যুতি ঘটলে তখন তারা সারা পৃথিবীকে বলবে আমাদের নিউক্লিয়ার বোম আছে। ভারত এখন কিছুই শুনছে না, ভারত ঘিরে দিয়েছে। ভাগ্য ভালো, আমাদের এখন এমন একটা সময় যে পৃথিবীর সবকটি দেশ একটা দুটি ছাড়া আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং ভারতের অর্থনৈতিক শক্তি এমন জায়গায় আছে যে ভারত যুদ্ধ চললে টেনে দিতে পারবে। পাকিস্তান কিন্তু আর 3-4 দিন পরে পাকিস্তানের জিপ বেরিয়ে যাবে। আমি আপনাকে বলছি, স্কুটার বাইক চালাবার মানে খরচা থাকবে না, ওদের পেট্রোল থাকবে না, এই ট্যাঙ্ক আর জাহাজ টাহাজ তো আপনি ভুলে যান। তো আপনার কি মনে হচ্ছে পাকিস্তান তাহলে এই মুহূর্তে কি চাইছে? ভারত তো বারবার বলছে যে আমরা অশান্তি বাড়াতে চাই না, কিন্তু পাকিস্তানকে সেটা বুঝতে হবে। আর পাকিস্তান তো রাতের অন্ধকারে ড্রোন ছুটছে, একটা মিসাইল ছুটছে, অ্যাকচুয়ালি চাইছেটা কি পাকিস্তান, আপনার কি মনে হয়? ভালো প্রশ্ন করলেন শফিকুল, আমি তাহলে একটু ছোট্ট করে বলি। পাকিস্তানের চাইবার লোক হচ্ছে তিনটে। একটা হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষ, তারা শান্তি চাইছে, তারা জাস্ট বেঁচে থাকতে চাইছে। আরেকটা হচ্ছে পাকিস্তানের যারা মৌলবাদী সংগঠনের, এই লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, আপনার জৈশে মোহাম্মদ, এরা চাইছে সারা জীবন দিয়ে দেবে, এরা মানুষকে উত্তক্ত করবে। এবং এরা একদিক দিয়ে আমি যদি বলতে পারি দায়িত্ব নিয়ে, যে এরা অতি উগ্র ইসলামিক মৌলবাদী পন্থাতে নিজেদের বিষিয়ে তুলছে এবং সারা পৃথিবীটাকে বিষিয়ে তুলছে। তারা চাইছে যে সব সময়, যে দেখছেন না, বলছে আমিও মরে গেলে ভালো হতো, জৈশে মোহাম্মদের লোকটা যখন ওর ভাই মারা গেছে, 14 জন আত্মীয় স্বজন মারা গেছে, এরা ফ্যানাটিক। এদের আমি বহু দেখেছি সামনাসামনি, কিছুকে উপরেও পাঠিয়ে দিয়েছি ইন্টারভিউ করবার জন্য যেখানে যাবে ওরা। কিন্তু তারপরে হচ্ছে কি, যে এরা কিছু শান্তি চায় না। শান্তি শান্তি কতটার মানে বোঝে না শফিকুল। আরেকটা পাকিস্তানের অংশ আছে, যেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের পাগল, এরা ভারত বিদ্বেষ ছাড়া কিচ্ছু চায় না। এবার ভারতকে কিভাবে এরা পরেশান করতে পারবে, 1947-এর পর থেকে এদের একটাই এজেন্ডা, প্রতিবার যুদ্ধে হারছে। আপনি 47 দেখুন, 65 দেখুন, 71 দেখুন, কার্গিল দেখুন, সিয়াচিন গ্লেসিয়ার দেখুন, প্রতিবার একটা নতুন পরিকল্পনা নিয়ে বেরিয়ে আসছে। যেমন এইবার এই আসিম মুনিরের পরিকল্পনা ছিল যে ধর্ম বিভাজন করবো ভারতে। এর আগের ভদ্রলোক ছিলেন পারভেজ মুশারফ, তার পরিকল্পনা ছিল যে লাদাখ আর লেকে কেটে দেবো ভারতবর্ষের সাথে।
আপনি যদি দেখেন এই উগ্র শক্তি এখন একটু একটু বাংলাদেশেও দেখা যাচ্ছে। তারা এইটুকুনি দেশ, তারা চিকেন নেক বলছে মাঝে মাঝে, মাঝে মাঝে সিকিম সিকিম বলছে, সেভেন সিস্টার বলছে। হ্যাঁ, এখন একটু চুপ আছে, যদি একটু ভয় পেয়েছে ওরা যে পাকিস্তানের এই করছে তো আমাদের কি হাল করবে। এনিওয়ে, সেটা অন্য কথা। তো পাকিস্তানের সেনাবাহিনী, এরা মেইনলি পাকিস্তানের 5টা প্রদেশ, শফিকুল, 5টা রাজ্য, মানে 5টা মুখ্যমন্ত্রী আছে আমাদের, যেমন 30টা আছে। এদের মধ্যে এই পাঞ্জাব থেকে আসে এদের সেনাবাহিনীর জেনারেলরা। এরা অত্যন্ত উগ্র, অত্যন্ত অ্যারোগ্যান্ট, ইগোইস্টিক, এবং এরা ওই বাকি 4টে যে প্রদেশ আছে পাকিস্তানের, আমি আপনাকে নাম বলে দিচ্ছি: সিন্ধ, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া আর গিলগিট বালতিস্তান। এদের লোকগুলোকে কুকুর বিড়ালের মতো ট্রিট করে। ওদেরকে ওরা মুসলমান ভাবেই না, ওদেরকে বাজে ব্যবহার করে। আর এরা নিজেরা ভাবে কি এরা বোধহয় ওই ইব্রাহিম লোদির বংশধর। এবং মজার কথা হচ্ছে, আবার এদেরকে বড় বড় ইসলামিক দেশ যেগুলোতে আমি গেছি, তারা আবার এদেরকে কোনো পাত্তা দেয় না। কিন্তু এরা সাইকোলজিক্যালি ইল, এরা নিজেদের নাক, মানে নিজেদের গলা কেটে দেবে ভারতের নাক কাটবার জন্য। আচ্ছা, আমি দুটো বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। আজকে যে ব্রিফটা শুনছিলাম সেখানে বলা হচ্ছে যে ওই লাইন অফ কন্ট্রোল বা ওই এই দিকে নাকি ওদের সেনাবাহিনীকে জড়ো করছে। তো জড়ো করে ভারতও বলেছে যে আমরাও আবার তৈরি হচ্ছি। জড়ো করে কি প্ল্যান হতে পারে ওদের? দেখুন, ওরা এখন কি ভাবছে জানেন? ওরা ভাবছে যে ভারত যেভাবে ঘিরে দিয়েছে এয়ারফোর্স, নেভি আর আর্মি দিয়ে, এবং আমি ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের যেসব লোকেদের মুড যা দেখছি, ওরা বুঝছে যে এবার এরা ভারত অন্য সুরে বাজছে। এবার কি ওরা দেখলো না, ওরা একটা বিরাট ভরসা করেছিল চীনের উপরে। দেখছে চীন তো বেশ ভালো হাত গুটিয়ে নিল টাইম মতো। যেটা চীন যেটা সারা জীবন করে এসছে ওটাই করেছে, চীন নতুন কিছু করেনি। চীনের থেকে আমি বহুবার বহু মিডিয়াতে বলেছি, চীন কোনোদিন সম্মুখ সমরে ভারতের সঙ্গে যাবে না। তাদের তাহলে পিছিয়ে যাবে তারা, কারণ চীন চায় আমেরিকার জায়গাটা নিতে। তারা পাকিস্তানের সাথে যুদ্ধে আমাদের সাথে জড়িয়ে পড়ে কেন ঝামেলা যাবে। তো এনিওয়ে, তো ওরা এখন এই যে সেনা আসছে, কারণ ওরা ভাবছে ভারত এবার জমি দখল করবে। এবার ভারত যদি জমি দখল করে, কিছুটা তো জমিটা আটকাতে হবে। আমি আপনাকে লিখে দিচ্ছি, ওরা সেনাবাহিনীর জেনারেলরা কিন্তু পালিয়ে যাবে। ওদের নিজস্ব প্রাইভেট এয়ারক্রাফটে ওরা পালিয়ে যাবে এদিক ওদিক। প্রথমে যাবে দুবাই, সেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবে দুবাই টুক করে ওরা সমুদ্র পার হয়ে যাবে নিজেদের প্রাইভেট এয়ারক্রাফটে। এবং ওরা এখন সেনাবাহিনী এগাচ্ছে এবং শেষ মরিয়া কামড় দিচ্ছে। এবং আপনি যদি দেখেন, এইটা একটা চরিত্র, এই এই চরিত্রের বারবার হচ্ছে পুনরাবৃত্তি। এবং ওই যে 71-এর ছবিটা, যেখানে জেনারেল নিয়াজি আমাদের জেনারেল জগজিৎ সিং অরোরাকে 93,000 লোকজনের সাথে সারেন্ডার করছে, ওটা দেখে ওরা ঘুমাতে পারে না। আর না, আমরাও কি করি, আমি মাঝে মধ্যে আমি ওই আমি ছবিটা তার মানে এদিক ওদিক আমরা পাঠাই আর কি। তার মানে বলছি যে তার মানে ওরা কি ভাবছে যে তার মানে ওরা যদি ওই সেনা মানে আনে সাইডে, তার মানে ডিফেন্সিভ ওয়েতে, যে আমাদের আমাদের লোকেরা যাতে ঢুকতে না পারেন। তার মানে ওরা ভাবছে যে পিওকে নিয়ে নিতে পারে, মানে এরকম ওদের মধ্যে কি আশঙ্কা তৈরি হয়েছে যে ভারত যে অবস্থায় চলে এসছে, এবার এবার মানে ল্যান্ডটা ফিরিয়ে নেওয়ার জন্য ঝাঁপাবে, সুতরাং লাইন ধরে দাঁড়িয়ে পড়ি, তাই তো? একদম। এবং ওরা অ্যাটাক করবার তো ওদের হিম্মত নেই, সম্মুখ সমরে ওরা চায় না। ওরা চায় এই টেররিজম ব্লাস্ট করব, এই ড্রোন দিয়ে মারবো, ভারতকে ফাঁসি দেবো। এবং আরেকটা কাজ করছে, কি করছে জানেন? ওরা করাচি আর লাহোরের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ার রুটে নিজেদের লোকেদেরকে হিউম্যান শিল্ড, মানে নিজেদের মানুষগুলোকে জোর করে বসিয়ে ঘোরাচ্ছে বারবার আপ ডাউন, যাতে ভারত যদি ওইদিকে ফায়ার করে, ওরা ওই প্লেন গুলোকে উড়িয়ে দিয়ে ভারতের নামে বদনাম করবে যে মানবাধিকার দেখুন ভারত লঙ্ঘন করেছে। ভারত তাই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে অন্যান্য এয়ারফিল্ডে মারছে। অন্য এয়ারফিল্ডে আজকে যেমন 7টা এয়ারফিল্ড ভারত ঘুরিয়েছে ওদের। এবং সেটা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং দুজন ভারতের যে নারী শক্তি কর্নেল আর উইং কমান্ডার আছেন, তারা বললেন একটু আগে, আপনিও শুনেছেন নিশ্চয়ই। তো ওইটা সত্যি কথা, ওটাতে কোনো নেই আর কি, কোনো জল নেই। তো ভারত আজকে 7টা এয়ারফিল্ড রাডার স্টেশন ঘুরিয়েছে। তো এবং ওরা এবং ওই এবং জন্য ওটা ওই সেটা লাহোর, স্বীকারও করেছে, পাকিস্তান স্বীকারও করেছে, আমি দেখছিলাম। ওরা স্বীকার করেছে। তো এইগুলো লুকানো যায় নাকি? সারা পৃথিবী দেখছে তো এগুলো। আমি তো আর একটা কথা ব্রিগেডিয়ার দাস, সেটা হচ্ছে আমি আর্মির ওদের বক্তব্য শুনছিলাম। ওরা একটা হঠাৎ করে বলছে যে ভারত এখন দিশাহারা হয়ে গেছে, ওরা আফগানিস্তানে মিসাইল পাঠাচ্ছে, ড্রোন পাঠাচ্ছে। মানে পাকিস্তান টপকে আফগানিস্তান, নাকি আফগানিস্তানকে উস্কাচ্ছে পাশে নেওয়ার জন্য, বা ওরাই হয়তো পাঠিয়ে দিয়েছে দুটো একটা? আপনার কি মনে হয়? এটাকে আমরা বলি ইনফরমেশন ওয়ারফেয়ার বা মিস ইনফরমেশন। এটাতে ওরা অনেক কিছু বলছে, খালি ওইটা বলেনি। ওরা অনেকগুলো জিনিস বলেছে। একটা বলেছে আমাদের একটা ব্রহ্মোস স্টেশন ওরা নিয়ে নিয়েছে, মানে ধ্বংস করে দিয়েছে। এবং বলেছে একটা S-400 ওরা ধ্বংস করেছে। একটা সুরাটগড় এয়ারফিল্ড স্টেশন নাকি ওরা গুড়িয়ে দিয়েছে। এবং এটা বলেছে ভারত নাকি আফগানিস্তানকে অ্যাটাক করেছে। তাতে আমাদের যিনি ফরেন সেক্রেটারি ছিলেন মিস্টার মিস্ত্রি, তিনি বলেছেন যে এই গুজবগুলো আপনারা কান দেবেন না।
এবং উনি কিছু ফটো দেখিয়েছেন যে এই স্টেশন যেগুলো ওরা বলছে ধ্বংস করেছে, দেখুন কেমন আছে এখন। এবং এই আফগানিস্তানেরটাতে উনি বলেছেন আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক হাজার হাজার বছর ধরে, আফগানিস্তান জানে কারা কাকে ধ্বংস করছে। আরেকটা কথা আপনাকে বলি এই কথার পরিপ্রেক্ষিতে, যে আপনি হয়তো নজর করেছেন 10-12 দিন আগে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার একজন বড় কর্তা তালিবানের আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চুপ করে একটা মিটিং করে এসেছেন। ওটা কেন করেছেন? কারণ আফগানিস্তান তো আমাদের হয়ে অনেক কিছু করবে এখন। ওই যে ডুরান লাইনটা আছে না, যেখানে ওদের বর্ডার আছে আফগানিস্তানের সাথে, ওইখানে ওরা ওদের পাগলা পাগলা করে ছেড়ে দেবে এখন বালুচিস্তান আর আফগানিস্তান। একেবারে, এবং সেই ছবি সামনে এসেছিল, তো বৈঠকের ছবিটাও সামনে এসেছিল, ফলে এটা একটা একেবারে। সাইকোলজিক্যাল প্রেসার, সেটাও তো বলার কোনো অপেক্ষা রাখে না। তার মানে ব্রিগেডিয়ার দাস, আমার শেষ প্রশ্ন আপনাকে, যে ভারতবাসী নিশ্চিন্তে থাকতে পারেন, মানে পাকিস্তান ওই ড্রোন ছোড়া, ঢিল ছোড়া বা একটা দুটো মিসাইল ছুটতে পারে, কিন্তু দেশের ক্ষতি করার মতো শক্তি, অ্যাটম বোমটা পরের কথা ছেড়ে দিন, মানে পাকিস্তানের এই মুহূর্তে নেই যেটা ভারতবাসীকে বিরাট কিছু ক্ষতি করে দেবে। নিশ্চিত থাকতে পারেন এবং আর্মি সেই মতো তৈরি, এটা বলা যায় তো? না, এটা বলা যায় না। কেন বলা যায় না আমি বলছি। পাকিস্তান যুদ্ধটা খুব ভালো পারে না, কিন্তু পাকিস্তান কিছু শয়তানি কাজ পারে। যেমন পাকিস্তানের প্রচুর স্লিপার সেল ভারতবর্ষে আছে। যেমন আমাদের সাথে বাংলাদেশের এত ভালো সম্পর্ক ছিল, পাকিস্তান দেখুন কেমন করে এই গভর্নমেন্ট আসার পরে, নতুন যে সরকার, তারপরে কেমন করে এখানে এসে চিকেন নেক এইসব নিয়ে কথাবার্তা বলছে, এবং অনেক টেররিস্ট বাংলাদেশ থেকে ছেড়ে দিচ্ছে জেল থেকে। তারা সব পশ্চিমবঙ্গে এবং অন্যান্য জায়গায় ভারতের স্লিপার সেল বানিয়ে রেখেছে। পাকিস্তান যেটা করাতে পারে সেটা হচ্ছে পয়সা ব্যবহার করে, শয়তানি বুদ্ধি ব্যবহার করে ভারতের নানান জায়গায় বম ব্লাস্ট করাতে পারে, সাইবার অ্যাটাক করাতে পারে। যুদ্ধতে পারবে না, সেটা তো সেনাবাহিনী আছে। যুদ্ধ করে যে কাশ্মীর নিয়ে নিল বা কিছু করলো, ওটা পারবে না। প্লাস এই যে এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনের, এগুলোতে 100টা আসলে একটা দুটো তো ভেতরে ঢুকে যায়। যেমন এখানেও ঢুকেছে একটা দুটো, সেটা ওনারাও আজকে বলেছেন। সেইগুলোতে পাকিস্তান করতে পারে। এমন না যে আমরা আরাম করে বিন্দাস হয়ে ঘুরতে পারি, আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যেই গভর্নমেন্ট থেকে যে ড্রিলস গুলো বলছে সেগুলো করতে হবে। এবং আরেকটা কথা, আপনাদের বাড়ির আশেপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি, কোনো যে মনে হয় আপনাদের যে শত্রুর সাথে মিলেমিশে আছে, তাদেরকেও এক্সপোজ করতে হবে। তাদেরকে এক্সপোজ না করলে কিন্তু তারা এক সময় আপনাদেরই ক্ষতি করবে। এবং সেই সংখ্যা, মানে সেই ধরনের লোকজনের সংখ্যা আবার আমাদের বাংলাতে যথেষ্টই রয়েছে বলি আমরা কোথাও মনে করি। একেবারে একেবারে আপনি ঠিক বলছেন। আমি এটা বলেছি, তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের একটা বিশাল বর্ডারও আছে। দেখুন, 4000 কিলোমিটার বর্ডার কোনো চারটিখানি কথা না। এত বড় বর্ডার, বিশ্বের চতুর্থ বৃহত্তম বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এবার সেই বর্ডারের আপনি যদি পপুলেশন দেখেন আর বাংলাদেশের পপুলেশন দেখেন, ডেমোক্রেসিটা মিলে যায়। ফলে ওই দিক থেকে পার হলে এখানে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার ক্ষমতাটা থাকে। দ্বিতীয়, ওইদিকে এবং এদিকে দরিদ্র পপুলেশন, যারা 500 টাকা 1000 টাকার নোট দেখলে অনেক সময় দেশ বিরোধী কাজ করে দিতে রাজি হয়ে যায়। ফলে সেইগুলোর অ্যাডভান্টেজ নিয়ে খুব নিখুঁত ভাবে অনেক দিন ধরে কিন্তু এটা প্ল্যান করছে। সাকসেসফুল হচ্ছে না, ধরপাকড় তো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন নানান জায়গায়। এবং পাকিস্তান কিন্তু এইগুলো ভালো কাজ করতে পারে। সেগুলো করতে পারে, আপনি যেটা বলছেন দারিদ্রতার সুযোগ, আবার এটাও তো আছে না সংশ্লিষ্ট সরকারের সদিচ্ছা এগুলোকে রোকার ক্ষেত্রে, আইডেন্টিফাই করার ক্ষেত্রে, সেটা একটা ফ্যাক্টর যেটা আমরা কোথাও কোথাও এখানে অভাব বোধ করি। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস, সরাসরি আপনি ছিলেন, অনেক কথা জানতে, একেবারে অনেক কথা, এবং আপনাদের যে মানসিকতা যেভাবে শক্ত হয় তারও খানিকটা আন্দাজ পেলাম। ভালো থাকবেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দাস অনেক তথ্য দিলেন, এবং সেনাবাহিনী কি করে কাজ করে এবং মন মানসিকতা কি করে শক্ত হয় সেটাও বললেন, এবং কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তারও একটা আভাস উনি কিন্তু দেওয়ার চেষ্টা করলেন। এরপর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এই নিয়ে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।